এক প্রত্যন্ত পাহাড়ে এক রাখাল তার ৩ মেয়েকে নিয়ে বাস করত। তাদের জীবন ছিল সাদাসিধে ও শান্ত। তারা তাদের দিন ভেড়া চড়িয়ে পনির ও উল তৈরি করে কাটাত। কিন্তু বাবা তাদের কাছে একটি রহস্য লুকিয়ে রেখেছিলেন। একদিন যখন মেয়েরা তাদের কাজে ব্যস্ত ছিল, বাবা চুপি চুপি কুঁড়েঘর থেকে বেরিয়ে অনেক দূরে চলে গেলেন, যতক্ষণ না তিনি পাথরের আড়ালে লুকানো একটি বাক্সের কাছে পৌঁছালেন। বাবা সাবধানে বাক্সটি খুললেন এবং তার ভেতর থেকে একটি ছোট থলে বের করলেন। তারপর অস্থিরভাবে চারদিকে তাকিয়ে ধীরে ধীরে থলেটি খুললেন। তার চোখ ঝলমল করে উঠল যখন তিনি দেখলেন বাক্সটিতে কি ছিল, কিছু মূল্যবান রত্ন এবং গয়না। বাবা গভীর শ্বাস ফেললেন এবং নিজের মনে ফিসফিস করে বললেন, আমার অন্ধ বন্ধু, তুমি এত বছর ধরে তোমার রহস্য রক্ষা করেছ। হঠাৎ তিনি পিছন থেকে একটি শব্দ শুনলেন। দ্রুত ঘুরে দেখলেন তার বড় মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, বিস্ময় ও দ্বিধায় তার দিকে তাকিয়ে। সে তাকে জিজ্ঞাসা করল, বাবা, আপনি এটা কি লুকাচ্ছেন? আর আপনার অন্ধ বন্ধুটি কে? বাবা কয়েক মুহূর্ত ইতস্তত করলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে আমার মেয়ে, সময় এসেছে তোমাকে সত্যিটা বলার। তোমার বোনদের ডাকো, এই গল্পটা তোমাদের সবাইকে শুনতে হবে। ৩ মেয়ে তাদের বাবার চারপাশে বসল, তাদের চোখে কৌতূহল ও প্রত্যাশা। তারপর বাবা তার গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, কয়েক বছর আগে আমি এই পাহাড়গুলোতে ভেড়া চড়াতাম, যেমনটা আমি এখন করি। একদিন আমি একজন অন্ধ লোকের মুখোমুখি হলাম। সে তার পথ হাতড়ে ফিরছিল। তার হাতে একটি বাক্স ছিল এবং তাকে ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল। আমি তাকে সাহায্য করলাম এবং বিশ্রাম নেওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপর সেই অন্ধ লোকটি আমাকে বলল যে সে একজন গয়নার ব্যবসায়ী ছিল। সে দস্যুদের হামলায় তার দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তার শেষ অবশিষ্ট সম্পদ তার সাথে ছিল, কিন্তু সে আর সেগুলো রক্ষা করতে বা ব্যবহার করতে পারছিল না। সে আমাকে সেই বাক্সটি লুকিয়ে রাখতে এবং তার কাছে আমানত হিসাবে রাখতে বলল, যতক্ষণ না সে ফিরে আসে এবং তার আমানত নিয়ে যায়। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই গোপন কথাটি রাখব এবং তার অবশিষ্ট সম্পদ রক্ষা করব। দিন চলে গেল এবং কেউ এলো না। আমি মাঝে মাঝে বাক্সটি দেখতাম, সেটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু আমি কখনোই সেটি নিজের করে নেওয়ার কথা ভাবিনি। এটা ছিল আমার অন্ধ বন্ধুর কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি এবং আমি কখনোই আমানত ভঙ্গ করতাম না। মেয়েরা একে অপরের দিকে বিস্মিত হয়ে তাকালো। তারপর ছোট মেয়েটি জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, আপনি কেন আমাদের আগে এই কথা বলেননি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভয় পেয়েছিলাম যে এটি তোমাদের মনে লোভ জাগিয়ে তুলবে। একদিন যখন রাখাল তার ভেড়া চড়াচ্ছিল, সেই অন্ধ লোকটি তার আমানত ফিরিয়ে নিতে এলো। রাখাল এবং লোকটি বাক্সের জায়গায় গেল, কিন্তু যখন সে পাথরের দিকে তাকালো, বাক্সটি খুঁজে পেল না। রাখাল আতঙ্কিত ও ভীত হয়ে পড়ল। সে বলতে লাগলো, বাক্সটা কিভাবে অদৃশ্য হয়ে গেল? কেউ কি এটা চুরি করেছে, নাকি আমি এতদিন পর এর আসল জায়গা ভুলে গেছি? অন্ধ লোকটি রাগে বলল, ওহে রাখাল, বাক্সটা কোথায়? তুমি কি আমাকে ঠকিয়ে নিজের জন্য নিয়েছ? রাখাল কাঁপানো গলায় উত্তর দিল, না, আমি কসম খাচ্ছি যে আমি কখনোই এটা ছুঁইনি। এটা সবসময় এখানেই ছিল। দুজনেই পাথরের মধ্যে খুঁজতে শুরু করল, কিন্তু খুঁজে পেল না। তখন রাখাল বলল, আমি এই বাক্সটি অনেক দিন ধরে রেখেছি এবং আমার ও আমার ৩ মেয়ে ছাড়া কেউ এর জায়গা জানত না। অন্ধ লোকটি রাখালের কথা বিশ্বাস করল না এবং বিচারকের কাছে অভিযোগ জানাতে পাশের গ্রামে গেল। বিচারক রাখালকে হাজির করার নির্দেশ দিলেন। বিচারক অন্ধ লোকটির গল্প এবং রাখালের বিরুদ্ধে তার অভিযোগ শুনলেন। তারপর তিনি রাখালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই বিষয়ে তোমার কি বলার আছে? রাখাল সততার সাথে তার গল্প বলল এবং জোর দিয়ে বলল যে সে কখনোই আমানত ভঙ্গ করেনি। বিচারক বললেন, তুমি যদি সৎ হও, তবুও তুমি এই অন্ধ লোকটির কাছে ঋণী যতক্ষণ না তুমি তার আমানত ফিরিয়ে দাও। তারপর তিনি তাকে 1 মাসের জন্য জেলে রাখার নির্দেশ দিলেন এবং বললেন যে এই মাসের মধ্যে যদি বাক্সটি না পাওয়া যায়, তবে তিনি তাকে 7 বছরের কারাদণ্ড দেবেন। রাখালের মেয়েরা তাদের বাবার কি হয়েছে জানতে পারল।
তাই তারা অন্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে এবং তাদের বাবাকে ক্ষমা করার জন্য অনুরোধ করার সিদ্ধান্ত নিল। 3 মেয়ে লোকটির কাছে গেল। লোকটি মেয়েদের বলল, আমি তোমাদের বাবাকে একটি শর্তে ক্ষমা করব। মেয়েরা বলল, শর্তটা কি? লোকটি বলল, আমার শর্ত হলো তোমাদের মধ্যে একজনকে আমাকে বিয়ে করতে হবে। মেয়েরা এই অদ্ভুত অনুরোধে হতবাক হয়ে একে অপরের দিকে দ্বিধায় তাকালো। বড়জন বলল, আপনি কিভাবে আমাদের কাছ থেকে এমন কিছু চাইতে পারেন যখন আমরা আপনাকে চিনি না? লোকটি উত্তর দিল, এটা আমার একমাত্র শর্ত, হয় বিয়ে নয়তো তোমাদের বাবা জেলে থাকবে। মেয়েরা মন খারাপ করে ও দুঃখ নিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন রাখালের মেয়েরা তাদের বাবাকে দেখতে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছোট মেয়ে তাদের সাথে যেতে অস্বীকার করলো। তখন 2 বোন তার অস্বীকারের কারণ জানতে পারল না। যখন 2 বোন জেলে গেল, তারা তাদের বাবার সাথে দেখা করল এবং অন্ধ লোকটির শর্ত সম্পর্কে তাকে জানালো। রাখাল রেগে গেল এবং বলল, সেই শয়তান কিভাবে এমন দাবি করার সাহস করে এবং কিভাবে সে এমন হয়ে গেল যখন সে একজন ভদ্র এবং ভালো মানুষ ছিল। আমি তাকে খুব ভালোভাবে চিনতাম। মেয়েরা বলল, বাবা চিন্তা করবেন না, আমাদের আপনাকে এই জেল থেকে বের করার একটা সমাধান খুঁজে বের করতে হবে। রাখাল তার মেয়েদের দিকে তাকিয়ে দুঃখ ভরা গলায় বলল, আমি তোমাদের কাউকে সেই শয়তানকে বিয়ে করতে দেব না, এমনকি যদি আমাকে আমার বাকি জীবন জেলে কাটাতে হয়। এবং সে তাদের জানালো যে বিচারক তাকে 1 মাসের সময় দিয়েছেন যাতে বাক্সটি পাওয়া যায় তার 7 বছরের চূড়ান্ত কারাদণ্ড দেওয়ার আগে, এবং সে তাদের জন্য সেই শয়তানের কাছ থেকে ভয় পাচ্ছিল যখন সে জেলে ছিল। 2 মেয়ে বলল, বাবা চিন্তা করবেন না, আমরা আমাদের ব্যাপারটা সামলে নেব। এবং তারা চলে যাওয়ার আগে তাদের বাবা তাদের ছোট বোনের কথা জিজ্ঞাসা করলেন এবং বললেন, কেন তোমাদের বোন তোমাদের সাথে আসেনি? বড় মেয়েটি বলল, যখন আমরা তাকে আপনার সাথে দেখা করতে আসতে বললাম, তার মুখ বদলে গেল এবং সে আসতে অস্বীকার করল। বাবা বললেন, ঠিক আছে, কিন্তু তাকে বলো যে আমি তাকে খুব ভালোবাসি। 2 মেয়ে বলল, শুনেছি এবং মেনে চলেছি বাবা। তারপর 2 বোন বাড়িতে ফিরে এলো। পরে 3 বোন একসাথে পরামর্শ করার জন্য বসল। বড়জন বলল, আমরা আমাদের বাবাকে জেলে ফেলে রাখতে পারি না, আমাদের কিছু একটা করতে হবে। মাঝের জন বলল, কিন্তু আমরা কিভাবে একজন অন্ধ, অচেনা এবং আমাদের চেয়ে বয়সে বড় একজন লোককে বিয়ে করতে পারি? এটা অন্যায়। কিন্তু ছোটজন কথা বলল না বা তার বোনদের সাথে কোনো মতামত দিল না। সন্দেহ বড় ও মাঝের বোনের মনে ঢুকে পড়ল। এমনকি তারা ভাবতে লাগলো যে তাদের বোনই সোনাভর্তি বাক্সটি চুরি করেছে এবং তাদের বাবার কারাবাসের কারণ হয়েছে, কারণ সে তার বাবাকে দেখতে যায়নি এবং তার বোনদের সাথে কোনো মতামতও দেয়নি। তখন বড় বোন তাকে জিজ্ঞাসা করল, কেন তুমি কোনো মতামত দিচ্ছ না? ছোটজন বলল, আমার কিছু বলার নেই। বড় বোন বলল, শীঘ্রই ইনশাআল্লাহ সত্য উন্মোচিত হবে। দিন চলে গেল এবং মাস শেষ হওয়ার কাছাকাছি চলে এলো, কিন্তু মেয়েরা তাদের বাবাকে জেল থেকে বের করার কোনো সমাধান খুঁজে পেল না। তখন বড় মেয়েটার বাবার জন্য আত্মত্যাগ করার সিদ্ধান্ত নিল এবং অন্ধ লোকটিকে বিয়ে করতে চাইল। সে তার বাবার সাথে দেখা করতে জেলে গেল যাতে তাকে তার ইচ্ছার কথা জানাতে পারে। বড় মেয়ে তার বাবাকে বলল, আমরা এই বিষয়টি নিয়ে অনেক ভেবেছি বাবা, এবং আমরা কোনো সমাধান খুঁজে পাইনি, কিন্তু আমি এই লোকটিকে বিয়ে করতে রাজি হয়েছি যাতে আপনাকে আপনার এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারি। বাবা তার মেয়ের কথা শুনে তীব্রভাবে অস্বীকার করলেন এবং বললেন, আমার মেয়ে, এমনটা করো না, যাই হোক না কেন, বরং আল্লাহর কাছ থেকে মুক্তি আসার জন্য অপেক্ষা করো। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং তিনি জানেন যে আমি নির্দোষ এবং আমি আমানত ভঙ্গ করিনি। মেয়ে মন খারাপ করে ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে এলো, কিন্তু তার বাবার কথা তার উপর প্রভাব ফেলেছিল এবং তার আস্থা বেড়ে গিয়েছিল যে একমাত্র আল্লাহই দুশ্চিন্তা দূর করেন। 3 মেয়ে বাড়িতে বসে রইল যতক্ষণ না বিচারক তাদের বাবাকে যে 1 মাসের সময় দিয়েছিলেন তা শেষ হয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। এবং সেই দিনটি এলো যেদিন সেই দরিদ্র রাখালের আমানত ভঙ্গের জন্য বিচার হবে। 3 মেয়ে বিচার দেখতে গেল। যখন তারা আদালতের কক্ষে প্রবেশ করল, তারা তাদের বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখল এবং অন্য পাশে অন্ধ লোকটিকে বিচারকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে দেখল, এবং সে চালাক ও ধূর্ত দৃষ্টিতে তাদের দিকে তাকাচ্ছিল।
মেয়েরা অন্ধ লোকটিকে দেখে অবাক হলো যে সে কিভাবে তাদের দিকে তাকাচ্ছে যখন সে দেখতে পায় না, কিন্তু তারা তাকে কোনো মনোযোগ দিল না। কয়েক মিনিট পর বিচারক এলেন এবং বিচার শুরু করলেন। তিনি রাখালের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলছো রাখাল? তোমার বিরুদ্ধে আমানত ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছে তা নিয়ে? রাখাল বলল, আমার প্রভু বিচারক, আমি আপনাকে কসম খাচ্ছি যে আমি কখনোই আমানত ভঙ্গ করিনি এবং কখনোই তা ভাবিনি, এবং আমি আপনাকে পুরো গল্পটি বলবো। বিচারক বললেন, এবং আপনার কাছে কি আমাদের বলার মতো কিছু আছে যা আপনি আমাদের আগে বলেননি? রাখাল বলল, আমার প্রভু বিচারক, আমি আপনাকে আগে যে বাক্সের গল্পটি বলেছিলাম যা লোকটি আমার কাছে রেখেছিল তা কেবল অর্ধেক সত্য। বাকি সত্যটি আমি দীর্ঘকাল ধরে লুকিয়ে রেখেছিলাম, এমনকি আমার মেয়েদের থেকেও লজ্জায়। কিন্তু এখন আমার আর তা লুকিয়ে রাখার ধৈর্য নেই। বিচারক বললেন, তাহলে আপনার কি বলার আছে বলুন, যাতে আমি ন্যায় বিচার করতে পারি। রাখাল বলল, আমার প্রভু বিচারক, আমি আমার মেয়েদের ছোটবেলা থেকেই ভালো নৈতিকতা এবং আত্মমর্যাদার ওপর বড় করেছি এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাততে মানা করেছি, পরিস্থিতি যাই হোক না কেন। আমার 5টি ভেড়া ছিল এবং তাদের থেকে যা উপার্জন হতো তা আমার এবং আমার মেয়েদের জন্য যথেষ্ট ছিল, আমাদের সম্মান রক্ষা করত এবং আমাদের ক্ষুধা নিবারণ করত। একদিন আমি এই ভেড়া চড়াতে গেলাম এবং আমি তাদের থেকে কিছুক্ষণ মনোযোগ হারালাম এবং আমি ঘুমিয়ে পড়লাম। যখন আমি জেগে উঠলাম, আমি দেখলাম যে নেকড়েরা ভেড়াগুলোকে আক্রমণ করেছে এবং আমি কোনো কিছু রক্ষা করতে পারিনি। আমি আমার ভাগ্যের জন্য শোক করছিলাম, কিন্তু আমি আল্লাহকে স্মরণ করলাম এবং ধৈর্য ধারণ করলাম এবং তার কাছে প্রতিদান আশা করলাম। আমি যখন এমন করছিলাম তখন এই লোকটি আমার পাশ দিয়ে যাচ্ছিল এবং সে তখনও তার দৃষ্টিশক্তি হারায়নি। সে আমার কাঁধে হাত রাখল এবং বলল, কেন তুমি দুঃখিত রাখাল? তখন আমি তার সহানুভূতি অনুভব করলাম এবং বুঝলাম যে সে ভেতরে একজন ভালো মানুষ। তাই আমি তাকে ভেড়াগুলোর সাথে নেকড়েদের কি ঘটেছিল তা বললাম। সে আমার দিকে তাকিয়ে বলল, দুঃখ করো না রাখাল, আমি তোমাকে 5টি ভেড়া কিনে দেব যা নেকড়েরা খেয়েছিল তার বদলে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাততে অভ্যস্ত ছিলাম না, তাই প্রথমে আমি দান নিতে অস্বীকার করেছিলাম, কিন্তু তারপর আমি এই বিষয়টি নিয়ে ভাবার পর মেনে নিলাম এবং নিজের মনে বললাম, যদি আমি গ্রহণ না করি তবে হয়তো আমরা আমার এবং আমার মেয়েদের ক্ষুধা নিবারণের জন্য কিছু খুঁজে পাবো না, কারণ সেই ভেড়াগুলোই ছিল আমাদের সব সম্পদ। এবং সত্যি সেই লোকটি আমাকে 5টি ভেড়া কিনে দিয়েছিল। আমি তাকে ধন্যবাদ জানালাম এবং আমার জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। আমি আমার মেয়েদের এই গল্পটি বলিনি তাদের লজ্জার কারণে, যাতে তারা জানতে না পারে যে তাদের রুজিদানের টাকা থেকে আসে, এবং আমি ভয় পেয়েছিলাম যে তারা আত্মমর্যাদা হারাবে এবং অন্যের কাছে হাত পাততে অভ্যস্ত হয়ে যাবে। তারপর সেই দিনটি এলো যখন এই লোকটি দস্যুদের আক্রমণের পর তার দৃষ্টিশক্তি হারালো। সে আমার কাছে একটি বাক্স নিয়ে এলো এবং আমাকে বলল, এটা আমার অবশিষ্ট সম্পদ এবং আমি চাই যে তুমি এটা আমার কাছে আমানত হিসেবে রাখো যতক্ষণ না আমি তোমার কাছে ফিরে আসি। তখন আমি জানতে পারলাম যে সে একজন গয়নার ব্যবসায়ী ছিল। দিন চলে গেল এবং আমি সেই আমানত রক্ষা করলাম, কিন্তু যখন এই লোকটি তার আমানত ফিরিয়ে নিতে ফিরে এলো, আমি বাক্সটি খুঁজে পেলাম না এবং জানতে পারলাম না কোথায় সেটি অদৃশ্য হয়ে গেছে। বিচারক রাখালের গল্পে প্রভাবিত হলেন এবং বললেন, আমি আপনার কথার সততা অনুভব করছি, কিন্তু যথেষ্ট প্রমাণ ছাড়া আমি আপনাকে নির্দোষ ঘোষণা করতে পারি না। তারপর বিচারক জিজ্ঞাসা করলেন, আপনারা ছাড়া আর কেউ কি সেই বাক্সের জায়গা জানতো? রাখাল বলল, আমার প্রভু বিচারক, আমি আমানতের গোপন কথাটি দীর্ঘকাল ধরে লুকিয়ে রেখেছিলাম এই ভয়ে যে লোভ আমার কোনো মেয়ের মধ্যে প্রবেশ করবে। কিন্তু একদিন আমার বড় মেয়ে আমাকে দেখলো যখন আমি বাক্সটি পরীক্ষা করছিলাম, তাই আমার কাছে তাদের সত্যটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনার কি কোনো সন্দেহ আছে যে আপনার কোনো মেয়ে সেই বাক্সটি নিয়েছে? রাখাল বলল, আমার প্রভু বিচারক, আমি আমার মেয়েদের আল্লাহর আনুগত্যের উপর বড় করেছি এবং তাদের কেউ এমন কাজ করতে পারে না। বিচারক রাখালকে বললেন, আপনার কথার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এই মামলায় আপনার পক্ষে এখনো কোনো প্রমাণ নেই। তারপর তিনি রায় ঘোষণা করতে শুরু করলেন। রাখালের কাছে তার হাত তোলা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং সে বলল, হে আল্লাহ, আপনি জানেন যে আমি নির্দোষ এবং আপনি ছাড়া আমার কথার কোনো সাক্ষী নেই। রাখাল যখন তার হাত নামালো তখন একজন সুদর্শন যুবক আদালতের কক্ষে প্রবেশ করে মামলার গতিপথ পরিবর্তন করে দিল। তার হাতে সেই বাক্সটি ছিল যা অন্ধ লোকটি রাখালের কাছে রেখে গিয়েছিল। সে সেটি বিচারকের সামনে রাখলো এবং বলল, আমার প্রভু বিচারক, এই বাক্সটি আপনারা খুঁজছেন এবং সেই রাখাল আমানত রক্ষা করেছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সে নির্দোষ। তখন অন্ধ লোকটির মুখে ভয়ের ছাপ দেখা গেল এবং আদালতের কক্ষে উপস্থিত সবাই অবাক হয়ে সেই যুবকের দিকে তাকিয়ে রইল। তারপর বিচারক তার দিকে তাকিয়ে বললেন, 1 মিনিট যুবক, প্রথমে আমাকে বলুন আপনি কে? যুবকটি বলল, আমার নাম নাইম, অন্ধ লোকটির ছেলে। বিচারক অন্ধ লোকটির দিকে ইঙ্গিত করে বললেন, ইনি কি আপনার বাবা? নাইম বলল, না আমার প্রভু বিচারক, ইনি আমার চাচা। বিচারক অবাক হয়ে বললেন, এবং এটা কিভাবে সম্ভব?
যুবকটি বলল, আমার প্রভু বিচারক, যিনি এখন আপনার সামনে বসে আছেন তিনি আমার চাচা নাসের, আমার বাবার যমজ ভাই, এবং তিনি অন্ধ নন বরং পুরোপুরি দেখতে পান। এবং আমি এখন এখানে এসেছি সেই দরিদ্র রাখালকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ করতে। বিচারক নাইমের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে, এই মামলা সম্পর্কে তুমি যা জানো তা বলো। নাইম বলল, আমার বাবা অন্ধ লোকটি প্রায় 1 মাস আগে মারা গেছেন এবং তিনি মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে তিনি দস্যুদের আক্রমণের শিকার হয়েছিলেন এবং তার অবশিষ্ট সমস্ত সম্পদ সেই রাখালের কাছে রেখেছিলেন এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমি সেই রাখালের কাছে গিয়ে আমানত ফিরিয়ে আনি। এবং যখন আমি বেরিয়ে আসলাম আমি আমার চাচা নাসিরকে দরজার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং তিনি আমার বাবার কথা শুনেছিলেন। লোভ আমার চাচা নাসিরের মনে প্রবেশ করল এবং তিনি সেই বাক্সটি দখল করতে চাইলেন। তাই তিনি আমাকে প্রাসাদের একটি ঘরে আটকে রাখলেন যাতে তিনি রাখালের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করতে পারেন। তাই তিনি তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন যতক্ষণ না তিনি বাক্সের জায়গা জানতে পারলেন। তারপর তিনি সেটি চুরি করলেন এবং তিনি এতেই ক্ষান্ত হননি, বরং তিনি এবং আমার বাবার মধ্যে যে সাদৃশ্য ছিল তার সুযোগ নিলেন এবং রাখালের কাছে বাক্সটি দাবি করতে লাগলেন যাতে তিনি তাকে চাপ দিয়ে তার কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। এবং আমার চাচা নাসের তখনও বিয়ে করেননি এবং যখনই তিনি কোনো মেয়ের কাছে প্রস্তাব দিতেন তার খারাপ আচরণের কারণে তারা তাকে প্রত্যাখ্যান করত। এবং আমার চাচা বাক্সটি প্রাসাদের বাগানে পুঁতে রেখেছিলেন। দুর্ভাগ্যবশত একজন কর্মচারী তাকে দেখল এবং আমাকে সে কথা জানালো এবং সে আমাকে সেই ঘর থেকে বের করলো যেখানে আমার চাচা আমাকে আটকে রেখেছিলেন। তাই আমি এখানে আসতে পারলাম সেই দরিদ্র রাখালকে উদ্ধার করতে এবং আমি সেই বাক্সটি আমার সাথে এনেছি যাতে এই মামলায় আমার কথার সত্যতা প্রমাণ করতে পারি। নাইন যখন তার কথা শেষ করল বিচারক মনোযোগ দিয়ে শুনছিলেন এবং তার কথা ভালোভাবে শুনেছিলেন। বিচারক অপেক্ষা করলেন না এবং চাচা নাসেরকে গ্রেফতারের নির্দেশ দিলেন এবং তাকে আসামির কাঠগড়ায় নিক্ষেপ করলেন। তারপর তিনি তাকে 10 বছরের কারাদণ্ড দিলেন তার ভাতিজাকে আটকে রাখা, তার অন্ধ্র ভাইয়ের পরিচয় ধারণ করা, সেই বাক্সটি চুরি করা, ষড়যন্ত্র করা, মিথ্যা অভিযোগ ও অপবাদ দেওয়া এবং সেই দরিদ্র রাখালকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্য। তারপর তিনি রাখালকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করলেন। তখন রাখালের মেয়েরা প্রচণ্ড আনন্দিত হল এবং বিশ্বাস করতে পারল না যে তাদের বাবা জেল থেকে মুক্তি পেয়েছেন। রাখাল নাইমের দিকে তাকিয়ে তার বাবার প্রতি তার খারাপ ধারণার জন্য ক্ষমা চাইতে বলল। নাইম রাখালকে বলল, কোনো ব্যাপার না চাচা, আপনি ক্ষমা পাবার যোগ্য, কারণ আমার চাচা নাসের এবং আমার বাবার মধ্যে সেই সাদৃশ্য ছিল। তারপর রাখাল তার ছোট মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন তুমি তোমার বোনদের সাথে আমাকে দেখতে জেলে আসোনি বাবা? তার মেয়ে উত্তর দিল, আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারছিলাম না বাবা, আমি আপনার জন্য খুব দুঃখ পেয়েছিলাম, এমনকি আমি আমার বোনদের সাথে কথা বলতে বা তাদের সাথে কোনো মতামত দিতে পারিনি। তখন বড় এবং মাঝের 2 বোন তার বোনের দিকে তাকালো এবং তার কাছে ক্ষমা চাইতে বলল, কারণ তারা ভেবেছিল যে সে হয়তো বাক্সটি নিয়েছে এবং তাদের বাবার কারাবাসের কারণ হয়েছে। এবং ছোট বোনের বয়স কম হওয়া সত্ত্বেও তার একটি বড় হৃদয় ছিল, তাই সে তার বোনদের ক্ষমা করে দিল এবং তাদের জড়িয়ে ধরল। রাখাল এবং তার 3 মেয়ে বাড়িতে ফিরে এলো নাইমকে তার দয়া এবং তার বাবাকে তার দুর্গতি থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানানোর পর। তারপর রাখাল এবং তার 3 মেয়ের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, এমনকি তারা আগের চেয়েও ভালো অবস্থানে ছিল যখন নাইম রাখালকে আমানত রক্ষা করার পুরস্কার হিসেবে একটি উপহার দিল। তারপর রাখাল দাঁড়িয়ে তার মেয়েদের দিকে তাকিয়ে বলল, আমরা যে অভিজ্ঞতা লাভ করেছি তা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। মেয়েরা বলল, সেটা কি বাবা? রাখাল বলল, আমাদের কোনো দৃঢ় ও স্পষ্ট প্রমাণ ছাড়া মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা উচিত নয় এবং আল্লাহ তাআলা সত্যই বলেছেন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ।